এই ক্ষমা মানে কিন্তু এইটা না যে তাদের অপরাধ ক্ষমা। যখন আপনি গেলেন পরিদর্শনে, আয়নাঘর দেখলেন, আপনার প্রতিক্রিয়া কি? আপনার যদিও সেখানে অনেক যেমনটা আমরা শুনলাম যে অনেক চেঞ্জ এসেছে, অনেক ইমপ্রুভ করা হয়েছে, তারপরও দেখেন, যদি পরিদর্শনের কথা বলেন, গতকালকে আমরা যে জায়গাগুলোতে পরিদর্শনে গিয়েছিলাম এর সব কয়টি জায়গায় কিন্তু আমরা 2.5 থেকে 3 মাস আগে গিয়েছিলাম, এবং আমাদের কোনো কোনো সহকর্মী একাধিকবারও গিয়েছিলেন প্রয়োজনে। যে বর্ণনাগুলি দিয়েছেন তারা, এই বর্ণনার সাথে শুধু কিছু অমিল আছে। সে যেমন ধরেন কোনো কোনো জায়গায় অবস্ট্রাগল তৈরি করা হয়েছে, লুকানোর চেষ্টা করা হয়েছে সেলগুলোকে, আর ওয়ালে অসংখ্য লেখা ছিল। ওয়ালে কিন্তু পুরা ওয়াল জুড়ে লেখা ছিল, অর্থাৎ যখন যিনি বন্দী হিসাবে যেতেন সে একটা হচ্ছে তার দিন গণনা করার একটা পদ্ধতি ছিল সকালের খাবারটা দেখে, কারণ রাত আর দিনের পার্থক্য বোঝা যেত না অনেক জায়গায়। তখন ওই সকালের খাবার রুটি অথবা খিচুড়ি, সপ্তাহে একদিন খিচুড়ি দেওয়া হতো, বাদ বাকি দিনগুলিতে রুটি দেওয়া হতো। ওইটা দেখে তারা বুঝতেন যে একটা দিন আমরা পার করেছি। ঈদ বা পূজা পার্বণ বা দিবসগুলি একটু ভালো খাবার দেখলে, বোতলের পানি দেখলে তারা বুঝতেন যে আজকে কোনো বিশেষ দিন। এইভাবেই তারা অ্যাডজাস্ট করে নিয়েছিলেন। আমরা যখন প্রথম পরিদর্শনে যেই জেআইসিতে, জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা কোড অ্যান্ড কোড আয়নাঘর, তখন আমরা দেখেছি রং করা, নতুন রং করা, অর্থাৎ দেয়ালে আর কোনো লিখন খুঁজে পাওয়ার সুযোগ ছিল না। খুব অস্পষ্টভাবে 2-1টি লেখা, কিন্তু মূলত সবকিছু মুছে ফেলা হয়েছে। তারপরে যে জানালা যেটা ব্ল্যাক করা ছিল সেটাকে আবার রংটা উঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে 2 স্তরের দরজা ছিল সেখানে দরজা খুলে ফেলা হয়েছে, অথবা একটা দরজা রেখে আর একটা দরজা খুলে ফেলা হয়েছে, এরকম। তারপরে ছোট ছোট সেলগুলির মাঝখানের যে ওয়াল, 2টা সেলের মাঝখানে যে ওয়ালটা থাকে, এই ওয়ালটা হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে, মাপটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 5 ফিট বাই 5 ফিট পাশে এটাকে 10 ফিট বানায় ফেলানো হলো, এরকম দেখেছি। তারপরে অ্যাডজাস্ট ফ্যানের বাইরেও কিছু ফ্যান ছিল যেগুলো আরো আওয়াজ করে ঘুরতো, সেই ফ্যানগুলি সরিয়ে ফেলা হয়েছে। তো আলামত বলতে যেটা বোঝায়, অনেক কিছুই পরিবর্তন তারা করার চেষ্টা করেছেন, কিন্তু সবকিছু পরিবর্তন করার পরও কিন্তু যখন ভিকটিমরা গতকাল গেলেন, তারা কিন্তু তাদের অবস্থানকে চিহ্নিত করতে পেরেছেন, শনাক্ত করতে পেরেছেন যে এই জায়গাটিতে। আমার পরিষ্কার মনে আছে গতকালকে হুম্মাম কাদের যেটা বলেছেন যে আমাকে এখানে চোখ বেঁধে দেন, আমি ঠিকই গোসলখানা বের করে দেব, আমি ঠিকই কোথাও ইন্টারোগেশন রুম আমি বের করে দেব। এবং তারা কিন্তু প্রত্যেকেই, যারা ওই আয়নাঘরে ছিলেন অর্থাৎ জেআইসিতে, তারা কিন্তু সফরকালীন মানে পরিদর্শনকালীন সময়ে তাদের অবস্থানকে চিহ্নিত করেছেন, যেখানে তাদেরকে ইন্টারোগেশন করা হতো সেই ঘরকে চিহ্নিত করেছেন, এবং সেই ঘরে যে শব্দ নিরোধক ব্যবস্থা ছিল সেটাকে খুলে ফেলার পর যে প্রমাণ থাকে সেটা ওয়ালে দেখিয়েছেন, এবং একটা কাঁচের ঘেরা অংশ ছিল, সেটার যে পার্টিশনগুলি খুলে ফেলা হয়েছে সেটার আলামত আমরা পেয়েছি, দেখেছি। এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে যে র‍্যাব 2 CPC 3 এক সময় এটা র‍্যাব 2-র হেডকোয়ার্টার ছিল আগারগাঁয়ে। ওখানে যে যে দৃশ্যটা আমরা দেখেছি, ছোট্ট ছোট্ট সেল, এবং একেবারে শেষ প্রান্তে সামনের দিকের সেলগুলি আপনি বুঝতে পারবেন প্রকাশ্যে রাখা হয়েছে, কিন্তু যেই সেলগুলিতে আসলে একটা ভয়াবহতা তৈরি করা হয়েছে, সেলেই যে মানুষ ওই সেলে ঢোকা মানেই হচ্ছে সে এক ধরনের নির্যাতন ভোগ করছে। এই জায়গাগুলিতে আমরা যখন প্রথমবার যাই তখন যে লেখা পেয়েছি, দ্বিতীয়বারে একই লেখা পেয়েছি, সূরা। তারপর কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে আমার দেশকে ভালোবাসি, নানান সূরা আছে, মসজিদের মিনার আঁকা আছে। তারপরে হয়তো কেউ কেউ অস্পষ্টভাবে তার মোবাইল নাম্বার লেখার চেষ্টা করেছে, যেমন একটা নাম্বার আমরা পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওই নাম্বারটির প্রকৃত মালিককে এখন আর
পাওয়া যাচ্ছে না, কারণ 8-9 বছর আর 10 বছর আগের ঘটনা, এর ভিতরে হ্যান্ডওভার হয়েছে, পুরানা জিনিস আর পাওয়াও যাচ্ছে না। তারপর আমরা আশাবাদী হয়তো কোনো না কোনো ক্লু মিলে যাবে। তারপর দেখেন একটা জায়গায় যেটা টিএফআই বলে, টিএফআইতে আমরা গত বেশ কিছুদিন ধরে, তো এটা তো নতুন না, আজকে আমরা বলতে পারেন যে কমিশনে কাজ করছি, কিন্তু এই কাজটা তো অনেক দিন আগের থেকে আমরা শুরু করছি। তখন বন্দীরা যে কথাগুলি বলতো তখন আমাদের কাছেও না অবিশ্বাস্য লাগতো। যখন আমরা পরিদর্শনে প্রথম গেলাম তখন দেখলাম বন্দীরা যা বলেছেন তার চেয়েও ভয়াবহ জিনিস আমরা পেয়েছি। বন্দীদের রাখা হয়েছে, একজন বন্দী পুরা উলঙ্গ থাকতো। এটা একাধিক বন্দী আমাদেরকে বিভিন্ন সময় বলেছে। তারপরে একজন বন্দী সে চিৎকার দিত, সেটাও একাধিক বন্দী আমাদেরকে কিন্তু বলেছে। এবং আয়না ঘরে বিশেষ করে বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই শব্দগুলো ব্যবহার করত, সেটাও আমরা মোটামুটি বুঝেছি। এবং দেখেন ফ্যাসিস্ট কতভাবে যে মানুষকে, নিজ দেশের নাগরিককে নির্যাতন করেছে সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। এবং তারা রাজনৈতিক দল পরিচালনা করেছেন, তারা অনেকের জীবনের গৌরবোজ্জ্বল ভূমিকাও ছিল, কিন্তু সবকিছুকে তারা ম্লান করে দিয়েছেন তাদের ফ্যাসিজমকে চেষ্টা করতে যেয়ে। এবং কতটা ফ্যাসিস্ট হলে বাবার ফাঁসি মাত্র কয়েকদিন আগে উঠিয়ে নিল সন্তান, এবং সন্তান তার বাবার শেষ মুখটা দেখতে পারেনি। কতটা ফ্যাসিস্ট হলে যাদেরকে আমরা এখন পর্যন্ত খুঁজে ফিরি তাদের সম্পর্কে বলতে পারে যে ঋণগ্রস্ত হয়ে পালিয়ে গেছে, বা ভূমধ্য সাগরের সলিল সমাধি হয়েছে, বা এই ধরনের মন্তব্য করে জিনিসটাকে পাশ কাটানো বা হালকা করে দেওয়ার চেষ্টা করা। এরপর দেখেন শুধু যে নির্যাতন হয়েছে আয়নাঘর বা টিএফআই বা কোনো সিক্রেট, অন্য কোনো সিক্রেট সেলে, তা তো না, এর বাইরেও আমরা অনেক ঘটনা দেখেছি। এখানে এক সংস্থা তথ্য দিয়েছে, আপনার আমার মোবাইল ট্র্যাক করেছে, মানুষের ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করেছে, ব্যক্তিগত অবস্থান চিহ্নিত করেছে, তারপর সেটা অন্য আরেকটা বাহিনীকে দিয়েছে, সেই বাহিনী তাকে উঠিয়েছে, উঠানোর পর আরেকটা বাহিনীর কাছে দিয়েছে ইন্টারোগেশনের জন্য, সেইখান থেকে আবার দেশের বাইরেও পাঠিয়ে দেওয়া হয়েছে। কতটা ভয়াবহ যে বাংলাদেশ থেকে একটি লোককে গুম করে বছরের 1-2 বছর রাখার পর তাকে নিয়ে আবার বর্ডার এলাকায় নিয়ে যে আরেকটি দেশের বাহিনীর কাছে বা ইন্টেলিজেন্স এজেন্সির কাছে হস্তান্তর করে তার বিরুদ্ধে উল্টা অভিযোগ এনে দিল যে সে বিনা পাসপোর্টে প্রবেশ করার অভিযোগ। অথবা এটাকে কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে দুই দেশের যৌথ মানবাধিকার লঙ্ঘন? দেখেন, যৌথভাবে গুম করা দুই দেশের, প্রথম হচ্ছে এটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ব্যাখ্যা সেটাই, এবং দুটি দেশের বাহিনী যুক্ত হয়ে যাচ্ছে। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, এটা অনেকেই আমরা কিন্তু মিস করে ফেলছি। একটি সময় ছিল যখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এই নামে প্যাক্ট হয়ে কাজ করত। আমাদের দেশে MI6 কাজ করেছে, আমাদের দেশের ডিজিএফআই এর সাথে কাজ করেছে, আমাদের দেশের ডিজিএফআই এর সাথে আমেরিকান গোয়েন্দা সংস্থা কাজ করেছে, CIA এবং FBI এবং আরো বিভিন্ন দেশের। এবং আপনার মনে থাকার কথা যে বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তিকে কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে তাদের বিমানে করে তাদের দেশে নিয়ে উপস্থাপন করা হয়েছে। এবং তখন বিচার চলাকালীন সময় কিন্তু ভিকটিম বলেছে আমাকে কিন্তু ধরা হয়েছে বাংলাদেশ থেকে। যদি দুনিয়ায় বিচার করা না যায়, উনি আল্লাহর বিচারের কথা বললেন, কিন্তু আমরা তো দুনিয়ায় অপরাধীদের বিচার দেখতে চাই। আপনি কতটুকু আশাবাদী ওই সরকার কি এটা পারবে? কি ধরনের চ্যালেঞ্জ আসলে সরকার ফেস করছে? প্রথম হচ্ছে, এক কথায় যদি আমার জবাব দিতে হয়,
আল্লাহর বিচার তো অবশ্যই, দেশের বিচারও আমি মনে করি যে হবে। দেখেন, অপরাধীরা কিন্তু চিহ্নিত হয়ে গেছে ইতিমধ্যে, অপরাধ চিহ্নিত হয়েছে, অপরাধী চিহ্নিত হয়েছে, এবং আমরা ইতিমধ্যে দেখছি একটু সময় লাগলেও অপরাধীদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। যেমন অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে বা তাদের তৎপরতায় এরকমটি মনে হতে পারে এক ধরনের প্রেশার, চ্যালেঞ্জ। কিন্তু আমি অনেস্টলি বলছি, কোনোভাবেই বিচারের বাইরে এটা থাকবে না। আল্লাহর উপর এই ভরসাটা রাখেন, বিচারের বাইরে কেউ থাকতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, বাহিনীগুলি বলি, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, ডিবি বলেন, র্যাব বলেন, যেমন আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে কিন্তু পুলিশ এবং র্যাব ক্ষমা চেয়েছে। ক্ষমা কিন্তু একটা চাওয়াটা কিন্তু একটা মহৎ ব্যাপার, এটাকে অস্বীকার করা যাবে না। এই ক্ষমা মানে কিন্তু এইটা না যে তাদের অপরাধ ক্ষমা, তাদের রিয়ালাইজেশনের ব্যাপারটা। এখনো যারা মনে করছেন তাদের অঙ্গভঙ্গিতে, তাদের তৎপরতায় মনে হচ্ছে যে তারা অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছেন, আসলে এটা সম্ভব না আজকের যুগে। যেমন অনেকে এমনটিও বলার চেষ্টা করেছেন যে আমাদের কমিউনিটির ভিতরে এক ধরনের ঝাঁকুনি হচ্ছে, সমস্যা হচ্ছে। হ্যাঁ, তবে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করেছি, ঊর্ধ্বতন যারা আছেন বিভিন্ন বাহিনীর, এমনকি ইন্টেলিজেন্স এজেন্সিরও যারা ঊর্ধ্বতন আছেন, তারা একটা জায়গায় সম্ভবত যত যাই বলেন না কেন, তারা একটা জায়গায় এটুক পর্যন্ত স্বীকার করেন যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে নিশ্চিত হয়ে আইনের আওতায় নিয়ে আসা হোক। আর আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সব কিন্তু আমরা চিহ্নিত করেছি। ইনশাল্লাহ আমরা এই সব কিছু কিন্তু আদালতে উপস্থাপন করার মতো করে আমাদের প্রতিবেদন দিতে পারবো। তার চেয়ে ভালো হয়। একটু প্রশ্ন রাখতে চাই এখানে, এখনো কিন্তু অনেকে নিখোঁজ, এখনো আমরা জানি না যে তাদের কি হয়েছে। তাদের আসবো, তার আগে আমি আপনাকে একটা জিনিস বলি। অপরাধ চিহ্নিত হচ্ছে, অপরাধী চিহ্নিত হচ্ছে, এবং অনেকে এখন মানে একটু জিনিসটাকে কিভাবে আবডাল করা যায় চেষ্টা করছেন, কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না। কেন হবে না? তাদেরও মনে রাখতে হবে যে তাদের কমিউনিটির ভিতরেও কিন্তু এই কাজটিকে অধিকাংশ মানুষ সমর্থন করে না। আপনি বিশ্বাস করেন, আমরা 15 বছর কাজ করতে যে ভাই আয়নাঘর আমাকে চিনা লোকে, আমি তো আসমান থেকে পরে আয়নাঘর দেখি নাই, তাহলে আমাকে নিশ্চয়ই কেউ না কেউ চিনিয়েছে। আমাকে কে বলেছে যে আজমি সাহেব এখনো জীবিত আছে? ভিতরের মানুষ অথবা বন্দী ছিল এমন কেউ বেরিয়ে এসে? আমরা 2 দফায় খবরগুলি পেয়েছি, হুম্মামের ব্যাপারেও পেয়েছি, এ ব্যাপারেও পেয়েছি, তার ব্যাপারেও পেয়েছি, যা আছে। এবং এই আছেটা প্রমাণ করা খুব কঠিন ছিল। মানে বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু ফ্যামিলিগুলিকে বলেছি আমরা যে তথ্যটা এরকম আছে। দেখেন, কাজ করতে যে অনেক মানুষের সহযোগিতা পেয়েছি, এবং এই সাম্প্রতিক কালের একটা ঘটনা আমি মানে এটা বলতে চাই। একজন লোক এসে আমার সাথে